দর্শক, অনেক সময় কোনো শিল্পীর গান আমরা এত বেশি ভালোবেসে ফেলি যে প্রত্যেকটা গানই কিন্তু বেশ ভালো লাগে। আর সেই জায়গায় যদি কখনো তার প্রতিচ্ছবি হিসেবে আমরা কাউকে পাই, তাহলে কিন্তু দ্বিগুণ ভালো লাগা কাজ করে। ঠিক এমনই একটি ব্যক্তিত্ব আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যার গান শুনলেই এবং যার কথা বললেই আপনারা কিন্তু বুঝে যাবেন কার কথা বলছি। কার কথা বলছি সেটা আমরা আড্ডার মাধ্যমে আপনাদেরকে বলবো। তার আগে পরিচয় করে দিতে চাই, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাফি। আমন্ত্রণ আপনাকে 18 মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি, যখন দর্শকদেরকে বলছিলাম যে আসলে আমাদের পছন্দের শিল্পীর মধ্যে যদি বলি অন্যতম একজনের কথা, তাহলে কিন্তু বাপ্পি লাহিড়ী স্যারের কথা বারবারই চলে আসেন। তিনি আমাদের মাঝে এত সুন্দর কিছু গান উপহার দিয়ে গেছেন, তার এত গুণগ্রাহী রেখে গেছেন, আসলে প্রত্যেকটাই কিন্তু অন্যরকম গুরুত্বপূর্ণ বহন করে। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে, বাংলাদেশের জায়গা থেকে অনেকে আপনাকে প্রতিচ্ছবি হিসেবে গণ্য করেন এবং আপনি সেই জায়গাটা ধরে রেখেছেন এবং বাপ্পি লাহিড়ীর কণ্ঠ বা বাপ্পি লাহিড়ীর সব কিছুই আপনি পছন্দ করেন। সেই জায়গা থেকেও আপনি নিজেকে বারবার রিপ্রেজেন্ট করেছেন। এই যে ধারাবাহিকতা এবং শুরু থেকে এখন পর্যন্ত বাপ্পি লাহিড়ী স্যারের প্রতি এত ভালোবাসা, সবকিছু মিলিয়ে কেমন ছিল আপনার জার্নি এবং কেন তার প্রতি এত ভালোবাসা? ভালোবাসা আসলে হয়ে যায়। ভালোবাসা, ওনার গান শুনতে শুনতে ভালোবাসাটা হয়ে গেছে। প্রতিচ্ছবি কি না জানি না, আমি ওনার গানগুলো পছন্দ করি। শুধু করি না, মানে সেগুলো আবার নিজে, এই গানগুলো যেহেতু আমি গান করি, তো গানগুলো আমি আবার দর্শক শ্রোতার মাঝে ওনার স্মৃতিচারণমূলক নানা অনুষ্ঠানে ওনার গানগুলো করে থাকি। ভক্ত তো অনেকেই হন, কিন্তু একদম মন প্রাণ দিয়ে ভক্ত হওয়াটা কিন্তু বেশ টাফ। তাকে ধরে রাখা, তাকে ধারণ করা, সেই জায়গা থেকে যদি বলি যে তার তো আসলে তাকে ভালো লাগার মতোই, তাকে ভালোবাসার মতোই, তিনি একজন গুণী শিল্পী, এটা অস্বীকার করার মতো কিছু না। কিন্তু তারপর তার কোন স্পেশাল দিকটা আপনাকে বেশি আকৃষ্ট করেছিল যখন আপনি গানের জগতে এসেছেন, নাকি গানের জগতে আসার আগে থেকেই তাকে পছন্দ করতেন? গানের জগৎ তো ছোট থেকে আসা, আর স্পেশাল দিকটা হলো ওনার মিউজিক। গানের মধ্যে যে উনি আপনার ইন্টারলুড, প্রিলুড প্লাস লেয়ার মিউজিকগুলো, এবং এত সমৃদ্ধ ওনার গানের মিউজিকগুলো এবং ওনার গানের কথাগুলো। যেমন আমি একটা গানের উল্লেখ করি যে, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে এলে না, আগে কেন দাওনি দেখা। তো ওনার আরও অনেক গান আছে যে গানগুলোর সব কথা, জীবনটা কিছু নয় শুধু এক মুঠো ধুলো। হ্যাঁ, মানে ওনার প্রত্যেকটা গানে কিছু বাণী উনি রেখে গেছেন, গানগুলো করেছেন। যদিও গানগুলোর গীতিকার হয়তো অন্য কেউ ছিল, কিন্তু গানগুলো তো উনি গেয়েছেন এবং সেটা এত ওনার বিষয়গুলোই ছিল যে আমাদের স্বল্প জীবনে যতটুকু আছে আমরা আনন্দ করে বেঁচে থাকতে চাই। মানে এখন বর্তমান সময়টাকে উপভোগ করার কথা উনি অনেক গানে বলে গেছেন। এই জিনিসটা আমার কাছে অনেক, মানে আমার হৃদয়কে সবসময় এইটা আমার সঙ্গে যায়, মিলে যায়। আমারও এইরকমই চিন্তা ভাবনা যে আমি এখন কোন পজিশনে আছি, এখন কি করছি, ফিউচার অতীত এত কিছু না ভেবে বর্তমানটাকে উপভোগ করতে চাই। আচ্ছা, এবং তিনি তো একাধারে একজন সিঙ্গার প্লাস কম্পোজার এবং মিউজিক ডিরেক্টরও বটে। তার গুণের আসলে শেষ নেই। যেহেতু তার কথা হচ্ছে, তার কি একটি গান আমরা আপনার কণ্ঠে শুনতে পারি কিনা? তার এই গানটাই আমি 4 লাইন গেয়ে শোনাই। অবশ্যই। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। বাহ, ধন্যবাদ আপনাকে। আসলে তার প্রত্যেকটা, আপনি যে কথাটি বলছিলেন, প্রত্যেকটা গানেই কিন্তু আসলে সুরের মধ্যে, কথার মধ্যে একটা আলাদা ধরনের একটা অন্যরকম একটা আমেজ কিন্তু তিনি রেখে গেছেন প্রত্যেকটা গানে। আচ্ছা, এখন একটু জানতে চাই আপনার কাজের ব্যস্ততা কেমন চলছে, গানের সাথে পথ চলার জার্নিটা এই পর্যন্ত এসে কেমন ফিল হচ্ছে, পাশাপাশি নতুন কি কি গান আমরা আপনার কাছ থেকে পাচ্ছি? আমার একটা গান কবির বকুল ভাইয়ের কথায়, পুলক ভাইয়ের সুরে একটি গান করেছি, রিসেন্ট রেকর্ড হয়েছে।
তো সেটা মার্কেটে আসবে এটা নিয়ে খুব একটা আশাবাদী আমি। সেকেন্ডলি আমার একটা ব্যান্ড দল আছে আর রাফি অ্যান্ড রকার্স, সেটা নিয়ে রিসেন্ট স্টেজ শোগুলো শুরু করেছি এই সিজনে, নতুন সিজন পড়েছে। আর যেহেতু আমি কোনো রিয়েলিটি শো থেকে আসি নাই, আমার পরিচিতি পেতে বেগ পেতে হচ্ছে, এটা অনেক অনেক বেগ পেতে হচ্ছে। আমি আসলে মিউজিক কলেজে পড়াশোনা করেছি, মিউজিক নিয়ে আপনার ব্যাচেলর মিউজিক বি মিউজ এম মিউজ করেছি। ব্যাচেলর মিউজিকে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, মাস্টার্সে যেও ফার্স্ট ক্লাস পেয়েছি। কিন্তু সেইভাবে আসলে আমি আমার নিজেকে প্রসারিত করতে পারিনি, ওইভাবে মেলে ধরতে পারিনি নানা প্রতিবন্ধকতার কারণে। তবে এর ফাঁকে যেটা হয়েছে, মিউজিক নিয়ে পড়াশোনা করে মিউজিকের সাথেই জীবনটা কাটিয়ে দিতে পারছি। এবং মিউজিকটা এখন ধ্যানে জ্ঞানে কর্মে যখন মিউজিক থাকে তখন জীবনটা অবশ্যই সুন্দর বলে আমি মনে করি। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আছি, সঙ্গীত বিভাগে সিনিয়র ভোকাল আর্টিস্ট হিসেবে কর্মরত। আচ্ছা, আপনি শিল্পকলাতে আছেন, এটার ব্যাপারে একটু জানতে চাই, কবে থেকে আছেন এবং এখানে কাজ করার অভিজ্ঞতা কেমন এবং কেমন লাগছে এখনকার পরিবেশ? কারণ আমরা শিল্পকলা মানেই কিন্তু জানি সংস্কৃতির সাথে যুক্ত যারা আছেন তারাই এই সেক্টরটাতে সবসময় বরাবরই ছিলেন এবং আছেন। এখন সংস্কৃতির দিকের জায়গা থেকে আসলে শিল্পকলার অবস্থানটা কেমন দেখছেন? নতুন শিল্পীদের আগমন কেমন দেখছেন? সত্যি কথা বলি, কারণ সত্যি কথা এরকম টক শোতে এসে সত্যি কথা না বললে নিজের বিবেকের কাছে খারাপ লাগে। শিল্পকলা আসলে কেমন প্রতিষ্ঠান? একটা দেশের শিল্প সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করবে শিল্পকলা একাডেমি। তো বরাবর শিল্পকলা মানে কিন্তু আপনার দ্যাট মিনস আপনার শুধুমাত্র গান নাচ এগুলো না, নাটকের বিভাগ আলাদা, আমাদের নাট্যকলা বিভাগ আছে, চারুকলা বিভাগ আছে, সঙ্গীত নৃত্য আবৃত্তি বিভাগ আছে, আমাদের প্রশিক্ষণ বিভাগ আছে, আমাদের গবেষণা প্রকাশনা বিভাগ আছে, তো প্রযোজনা বিভাগ আছে। তো এই বিভাগগুলো কেন? শিল্পের প্রত্যেকটা শাখা প্রশাখায় কাজ করার জন্য কিন্তু শিল্পকলা একাডেমি একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এবং আমাদের দেশের শিল্প সংস্কৃতি আমরা যখন বাইরে সরকারিভাবে কিন্তু একমাত্র শিল্পকলায় বাংলাদেশের শিল্পীদেরকে আমাদের শিল্প সংস্কৃতি প্রচার প্রসারের লক্ষ্যে সারা বিশ্বের দরবারে কতটা সমৃদ্ধ সেটা দেখানোর জন্য শিল্পকলার মাধ্যমেই শিল্পী পাঠানো হয়। কিন্তু বর্তমান দেশের প্রেক্ষাপটে আমাদের শিল্পকলায় আসলে কাজটা একটু কম হচ্ছে, কারণ শিল্পকলার নানা প্রত্যেকটা ফ্লোর প্রত্যেকটা জায়গায় আমরা জাস্ট অফিস করতেছি, আমাদের প্রোগ্রামগুলো ম্যাক্সিমাম বাইরে করতে হচ্ছে। অনেকগুলো সমস্যা, মানে হলগুলো অনেক দিন পরে চালু হলো। খুব সুন্দর কিছু কথা বলছিলেন। আশা করছি আমরা আসলে যে সংস্কৃতির বিকাশটা আমরা বরাবরই চেয়ে এসেছি সেই ধরনের বিকাশটাই হবে এবং একাডেমিক শিল্পকলার সেক্টরে আরো বেশি অগ্রসর হবে। আচ্ছা, এবার একটু জানতে চাই আপনার প্লেব্যাকের কথা। আমরা জানি যে মানুষের প্লেব্যাক করার অনেক স্বপ্ন থাকে, প্রত্যেকটা শিল্পীর জন্য একটা স্বপ্ন থাকে, কিন্তু আপনার স্বপ্নটা হয়তো বা দ্বিগুণভাবে বাড়িয়ে দিয়েছে সাবিনা ইয়াসমিন ম্যামের সাথে আপনি প্লেব্যাক করেছেন। সেই সময়টা একটু জানতে চাই কেমন ছিল আপনার জন্য এবং কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, কোন কাজটি করেছেন? আমাদের প্রয়াত বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান স্যার, ওনার একটি ছবি স্বপ্নের রাজকুমার, আমাদের প্রিয় নায়ক শাকিব খান, ওনার ছবি আসার আগে উনি স্বপ্নের রাজকুমার নামে একটি রাজকুমার ছবি আসছে, তার আগের ঘটনা এটা। তো উনি একটি স্বপ্নের রাজকুমার ছবি আনার জন্য প্ল্যান করেছিলেন এবং এই নায়ক নায়িকা নিয়েছিলেন উনি টিকটক যারা করে বা নতুন মুখ দুইজন, কেয়ামত থেকে কেয়ামতে যেমন উনি সালমান শাহ, প্রিয় নায়ক সালমান শাহ এবং প্রিয় নায়িকা মৌসুমী আপুকে এনেছিলেন, তদ্রূপ উনি এই ছবিতেও চেয়েছিলেন। এবং ওই ছবিতে কিন্তু আগুন ভাইয়া প্রথম রুনা লায়লা ম্যামের সঙ্গে গান করেন এবং প্রত্যেকটা গানই হিট এবং এখন পর্যন্ত চলছে, আগামী 50 বছরে হয়তো এই গানগুলো টিকে যাবে।
তো এই রকমই একটা ওনার প্ল্যান ছিল, যার কারণে আমি তখন নতুন হওয়ার সত্ত্বেও উনি বলেছিলেন সংবাদ সম্মেলনে যে আমি যেমন আগুনকে এনেছিলাম, সে আগুন ছড়িয়ে গেছে আপনারা জানেন, আমি তেমন আপনাদের সামনে একজন রাফিকে উপহার দিলাম, যে আগুনের মতো একদিন জ্বলে উঠবে। এই কমপ্লিমেন্টটা ছিল। এবং সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনার সঙ্গে এটা তো স্বপ্নের মতো, এটা অবশ্যই মানে যত বলি ততই কম হবে। মানে উনি গানের রানী। যদি বাংলাদেশকে আপনার সঙ্গীতটাকে চিনাতে যান, তাহলে সাবিনা ইয়াসমিনকে বাদ দিয়ে কোনোদিনও হবে না। কখনোই না। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, উনি এমন একজন শিল্পী যিনি বাংলাদেশে শুধু না, উনি কিশোর কুমারজির সাথে গান গেয়েছেন, সেটা একটা বিখ্যাত গান, ছেড়ো না ছেড়ো না হাত। তো এইরকম অনেক বড় বড় আর্টিস্টদের সাথে উনি কাজ করেছেন, প্লাস ওনার প্রায় 20,000 গান। তো একজন সাবিনা ইয়াসমিন যুগে যুগে আমার নানা বাবা, নানা দাদা বাবা, তাদেরও স্বপ্ন কিন্তু সাবিনা ইয়াসমিন ছিল। তো সেই মানুষটার সাথে আমি গান গেয়েছি, এটা তো ঘুম না হওয়ার কথা, এবং সত্যিই তাই। হ্যাঁ, তো এটা আমি বলবো যে কোনো একটা পুণ্যের আল্লাহ ফলাফল দিয়েছিল হয়তো এই গানটি। কিন্তু যদিও এই গানটা রিলিজ হয় নাই, কারণ সোহানুর রহমান সোহান স্যার তার আগে মারা যায়। আচ্ছা, হ্যাঁ, ছবিটা রিলিজ হওয়ার আগে। আচ্ছা, এই মুহূর্তে আমরা আপনার কণ্ঠে একটা গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? আমি আমার একটা মৌলিক গান, যখন আয়ুব বাচ্চু স্যার মারা গেলেন, তখন ওই আদলে ওনার সুখের পৃথিবী বা ফেরারি মনটা আমার, সেই তুমি, এইরকম একটা ভাইব তৈরি করবে, এরকম একটা গান করার চিন্তা ভাবনা করেছিলাম। এবং তখন মাহবুবুর রহমানের কথায় সাইদ হাসান ফারুকীর সুর সঙ্গীতে আমি একটি গান করি। এই গানটি গত ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে মুক্তি দিয়েছিলাম। হ্যাঁ, তো এক মুঠো ভালোবাসা। আচ্ছা, তো গানটা আমি একটু গেয়ে শোনাই। ঠিক আছে, অবশ্যই। বুক চিরে উড়ে গেলে ফিরে এলে না, এক মুঠো ভালোবাসা দিয়ে গেলে না, ভেঙে দিলে মন তুমি, কি যে বেদনা, সীমাহীন ব্যথা দেবে জানা ছিল না, বুঝিনি তো হাজারবার তুমি ছিলে না আমার, তোমাকে ভেবে এখনো এ বুকে ব্যথার পাহাড়, বুঝিনি তো হাজারবার তুমি ছিলে না আমার, তোমাকে ভেবে এখনো এ বুকে ব্যথার পাহাড়। একদিন ছিলে তুমি স্বপ্নীল সুর, সেই তুমি সহজে ভেঙে দিলে বুক, কত শত আবদার ছিল সে সময়, আজ কাদিনে বুকে সেই অভিনয়, বুঝিনি তো হাজারবার তুমি ছিলে না আমার, তোমাকে ভেবে এখনো এ বুকে ব্যথার পাহাড়, বুঝিনি তো হাজারবার তুমি ছিলে না আমার, তোমাকে ভেবে এখনো এ বুকে ব্যথার পাহাড়। বাহ, চমৎকার, খুবই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। আপনার তো একটি মৌলিক গান আমরা শুনলাম। এখন তো ট্রেন্ডি যুগ, ভাইরালের যুগ, এখন মিউজিক ভিডিও সবাই দেখতে পছন্দ করে, কিন্তু আপনার মৌলিক গান রয়েছে কিন্তু কোনো মিউজিক ভিডিও নেই, কেন? এবং আসলে আমরা আগামীতে আপনার কোনো মিউজিক ভিডিও পাবো কিনা? অবশ্যই পাবেন। আমার মৌলিক গান একটা না, কয়েকটা আছে যেগুলো মিউজিক ভিডিও করা হয় নাই। তো গানগুলো পর্যায়ক্রমে মিউজিক ভিডিও করব। এবং যেহেতু ট্রেন্ডি সং লাগে, আমার যেমন অনেক দিন পর পর আছে না যে
অনেক দিন হলো বিখ্যাত কিছু মানুষের দ্বারাই গানগুলো তৈরি করেছি, কিন্তু আসলে সে আপনি জানেন যে একটা মিউজিক ভিডিও করতে অনেক ফিনান্সিয়াল বিষয় থাকে। তো বেসিক্যালি ওই কারণেই মিউজিক ভিডিও, আর এখন আমরা যে টাকাটা আসবে উঠে আসবে এটার কোনো নিশ্চয়তা নাই এবং কোনো রকমই নাই। তো সেটার জন্য গান, ভালো গানও ক্লিক করে, আবার দেখবেন অনেক ভালো গান ক্লিক করছে না, আবার একটা সাধারণ গান ক্লিক করে যাচ্ছে। তো সেই জন্য মানে করা হয়ে ওঠেনি। তবে যেহেতু গান করতে চাই, গান নিয়ে ধ্যান জ্ঞান, তো সেই ক্ষেত্রে মিউজিক ভিডিও অবশ্যই থাকতেই হবে, এটা আমি মনে করি, এবং মৌলিক গানের বিকল্প নাই। তো সেখান থেকে আমি আমার গান সামনে আসবে। আচ্ছা, আপনার যেহেতু মিউজিক ভিডিও নেই, কিন্তু আমরা দর্শকদেরকে কিন্তু একটা মিউজিক ভিডিও দেখাতে চাই। আপনার কোনো পছন্দের শিল্পীর? আমার পছন্দের শিল্পী আমাদের বগুড়ার মেয়ে লুইপা। তো লুইপার রিসেন্ট একটি গান চুরি ছমছম, এই গানটি আমরা দেখতে পারি। এটা খুব ভালো লেগেছে, খুব নর্মাল, কিন্তু এটি জনপ্রিয়তা অর্জন করছে বলে আমি ধীরে ধীরে দেখছি। এবং লুই পাপুর গানের কথা কি বলবো, প্রশংসা করলেও শেষ হবে না। তিনি অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই তো ইচ্ছে থাকে নিজেকে একটু ডিফারেন্ট প্যাটার্নে রাখার জন্য, যেহেতু আপনাকে আসলে সকলেই জানে বাপ্পি লাহিড়ীর প্রতিচ্ছবি হিসেবে, কিন্তু তারপরও নিজের আইডেন্টিটি জায়গা থেকে বা আগামী এখন থেকে 10-15 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাইবেন, দর্শক আপনাকে কোন নামে চিনবে? অবশ্যই বাপ্পি লাহিড়ীর মতো এটা আমি চাই না। আমাকে রাফি হিসেবে চিনবে, এটাই আমার চাওয়া। কারণ বাপ্পি লাহিড়ীকে আমি পছন্দ করি। আমি কিন্তু বললাম যে আমি ব্যান্ডের গান করি, বা একটু আগে যে গানটা শোনালাম এটার সাথে বাপ্পি লাহিড়ীর গানের কোনো মিল নেই। তো আমি সেটাই চাই। কিন্তু একজন শিল্পী থাকে না যে পছন্দ, আইডল, বা তার, বাপ্পি লাহিড়ী দেখেন উনি খুব নর্মাল মেলোডিয়াস গানগুলো করেছে, আবার উনি কিন্তু আই এম এ ডিস্কো ডান্সার, এবং উনি শেষ বয়সে এসে শ্রেয়া ঘোষালের সাথে উল্লাল্লা গানটা গেয়ে হিট করে দিয়ে গেলেন। তো বাপ্পি লাহিড়ীর যে এই যে ভেরিয়েশন, এবং বাপ্পি লাহিড়ীকে আমরা জানি যে বাপ্পি লাহিড়ী ইন্ডিয়ার মানুষ, অ্যাকচুয়ালি কিন্তু বাপ্পি লাহিড়ী যারা পূর্বপুরুষ বাপদাদা, তাদের বাড়ি কিন্তু আমাদের বাংলাদেশের সিরাজগঞ্জের লাহিড়ী মোহনপুর নামে একটা জায়গা আছে। আচ্ছা, ওখানে তাদের লাহিড়ী পরিবার ছিল, এবং তাদের পরিবারের নাম অনুযায়ী, বংশের নাম অনুযায়ী ওখানে গ্রামের নামও করা আছে লাহিড়ী মোহনপুর। আচ্ছা, তো সেই জন্য আসলে আমি বাপ্পি লাহিড়ীকে ওই কারণে পছন্দ করি, কিন্তু শ্রদ্ধেয় বাপ্পি লাহিড়ীর মতো হওয়া সম্ভবও না। আমি আসলে যার কারণে আমি রাফি হতে চাই। আমি চাই আমার মৌলিক গান হিট করুক, এবং আমার এটা স্বপ্ন যে আমি প্রার্থনায় বসলেও আল্লাহকে বলি যে আমার একটা গান হিট করে দাও। এটা যদিও বাচ্চাদের মতো শোনালো, কিন্তু এটা আমাদের যা দেন উনি দেন, তো সৃষ্টিকর্তা। তো আমি তার কাছেই প্রার্থনা করি, কোনো না কোনো ভাবে হয়তো একটা গান আমার হিট হবে। অবশ্যই। সেটার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগামীতে যে কাজগুলো করবেন অত্যন্ত যেন ভালো হয়, এবং আপনার জীবনের জন্য শুভকামনা। ভালো থাকবেন সব সময়। যেহেতু আমাদের বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব। তার আগে আমরা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। 18 মিউজিকের আয়োজন এই পর্যন্তই ছিল। থাকবে আগামী এপিসোডে নতুন কোনো ধামাকা। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং 18 বাংলার সাথেই থাকুন, এবং চোখ রাখুন 18 মিউজিকের উপরে। জি, আমরা কোন গানটি শুনবো এখন? তার আগে আমি ধন্যবাদ দেই 18 বাংলাকে, যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এত চমৎকার একটি প্রোগ্রামে। এত নিজেকে নিয়ে দুটো কথা বলার এখনো যোগ্যতা হয়ে ওঠেনি, তারপরে 18 মিউজিক সেটা সুযোগ করে দিল। তো এই জন্য 18 মিউজিককে অবশ্যই ধন্যবাদ। এখন আমি একটি গান গাইতে চাই। এই গানটি আপনার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, সুর ও সঙ্গীত বাপ্পি লাহিড়ী, গেয়েছিলেন কিশোর কুমারজি। গানটি সকলেরই জানা, তারপর আমি গাইতে চাই। ঠিক আছে, তাহলে আমরা গানটি শুনছি। ও হো হো হা 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 হা, ও হো হো হো,
দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও হো হো হা হা হা, ও হো হো হো